নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। এখনো পর্যন্ত দিনের সেরা বাছাই করা খবরগুলি নিয়ে শুরু করছি ব্রেকিং 12টা। আপনাদের সঙ্গে রয়েছে ব্রেকিং 12টা, আমি সঞ্চিতা। প্রথমেই যে খবর আপনাদেরকে জানাবো, কংগ্রেসের জন্য কিছু আসন ছেড়ে এবং অমীমাংসিত কিছু আসন বাদ রেখে আজই প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছে বামেরা। কলকাতা সহ কিছু জেলায় এখনো জারি বাম কংগ্রেস টানাপোড়েন, তালিকায় বাদ সেই আসনগুলিও। বিধানসভা নির্বাচনে বামেদের লড়াইয়ের মুখ সূর্যকান্ত মিশ্রই, ভোটে লড়বেন অশোক ভট্টাচার্য, অসীম দাশগুপ্ত, কান্তি গাঙ্গুলিরা। ভোটে লড়বেন অনাদি সাহু, রবীন দেব, তবে অসুস্থতার কারণে লড়বেন না গৌতম দেব। প্রার্থী তালিকায় নেই গড়বেতার বিধায়ক সুশান্ত ঘোষের নামও, তবে বামেদের প্রার্থী তালিকায় প্রচুর নতুন মুখ এবার উঠে আসছে। আরএসপি থেকে এবার আর ভোটে লড়বেন না ক্ষিতি গোস্বামী, তবে তালিকাতে রয়েছে সুভাষ নস্কর, বিশ্বনাথ চৌধুরী, তপন হোরদের নাম, এবং সিপিআই থেকে ভোটে প্রার্থী হচ্ছেন শ্রীকুমার মুখোপাধ্যায় এবং আনন্দ মণ্ডল। কালকে আপনাদের প্রার্থী তালিকা বেরোবে? প্রার্থী তালিকায় কোনো চমক থাকছে? চমকের কি আছে, আমাদের নেতারা থাকবে। ভাঙড়া সোনপুরের সভায় প্রকাশ্যে হুঁশিয়ারি তৃণমূল প্রার্থী রেজ্জাক মোল্লার। তার মন্তব্য, ভোটের পর মিলিটারি চলে যাবে, তখন কি করবেন ভোটাররা? রেজ্জাক মোল্লা তিনি ঠিক কি বলেছেন আমরা শুনবো। বলছে এবার প্রত্যেক ভোটারের ভোটে ভোটে একটা করে মিলিটারি। কত মিলিটারি ভারতবর্ষে আছে? তো মিলিটারি যাবে, তার পিছনে তুমি ভোট দেবে। তোমার মিলিটারি চলে যাওয়ার পরে তুমি বাড়িতে কি করে শোবে? লুটপাটের রাজনীতিতে অভ্যস্ত রেজ্জাক মোল্লা নির্বাচন কমিশনের কাছে রেজ্জাক মোল্লার বিরুদ্ধে আজই নালিশ জানাবেন বলে জানিয়েছেন ভাঙড়ের বিক্ষুব্ধ তৃণমূল নেতা আব্দুস সালাম মোল্লা। দীর্ঘ 34টা বছর প্রথম ভাঙড় থেকে একবার নির্বাচনে নির্বাচিত হয়, তারপরে সারা জীবন ভোট লুট করে কোনোদিন মানুষের রায়ে নির্বাচিত হয়নি। তাই এবার সেই ভয় পেয়েছে রেজ্জাক মোল্লা এবার ভাঙড় থেকে 10,000 ভোট পাবে না। তো মানুষের জবাব দেবে। যে হুঁশিয়ারি দিয়েছে এটা মানুষের কাছে আমরা বিচার চাইছি এবং নির্বাচন কমিশনের কাছে আমি কমপ্লেন করবো। আজকে আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো, আর আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে মিথ্যা মামলায় ফাঁসানোর জন্য, এবং আমাকে যে কোনো সময় আক্রমণ করতে পারে, সেটাও আমি নির্বাচন কমিশনকে আজকে জানিয়ে আসবো। এটা পরিকল্পনা করছে এরা, এই সরকারের হাতে পুলিশ আছে, সেই সরকার এই রেজ্জাক মোল্লা কালকে পরিকল্পনা করেছে মিটিং করে ভাঙড়ে এসে যে আমার বিরুদ্ধে যে কোনো সময় মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে এবং আমার উপর আক্রমণ হানবে। আজকে আমি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবো, রেজ্জাক মোল্লা আজকে ভোটের আগে যদি এই ভাষায় ভাঙড়ের মানুষকে আক্রমণ করতে পারে, তাহলে ভোটের পরে রেজ্জাক মোল্লা কি করবে? অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। অভিজ্ঞান, আব্দুস সালাম মোল্লা বিক্ষুব্ধ তৃণমূল নেতা, তিনি আমাদেরকে ফোনে জানিয়েছিলেন যে তিনি আজকে নির্বাচন কমিশনে যাবেন এবং আব্দুর রাজ্জাক মোল্লার বিরুদ্ধে তিনি অভিযোগ জানাবেন। তিনি কি গেছেন নির্বাচন কমিশনে নালিশ জানাতে? সঞ্চিত, আমরা যেটা জানতে পেরেছি যে আব্দুস সালাম মোল্লা তিনি মনস্থির করে ফেলেছেন এবং তিনি ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছেন যে আজকেই তিনি নির্বাচন কমিশনের কাছে রেজ্জাক মোল্লা যে ভাষায় তিনি গতকাল বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতে তিনি আশঙ্কা বোধ করছেন এবং সেই অভিযোগটাই কিন্তু মূলত নির্বাচন কমিশনের নজরে তিনি আনতে চাইছেন, নিজের নিরাপত্তাও চাইছেন এবং সেই সঙ্গে সঙ্গে যাতে সুষ্ঠুভাবে ভাঙড়ে নির্বাচন হয় এবং সেখানে যাতে রেজ্জাক মোল্লার নেতৃত্বে সেখানে সন্ত্রাস যাতে না হয়, সেই বিষয়টাও কিন্তু নির্বাচন কমিশনের কাছে তিনি অভিযোগ আকারে জানাবেন বলে আমরা জানতে পেরেছি এবং তার কিন্তু তোড়জোড় ইতিমধ্যে শুরু করেছেন এবং নির্বাচন কমিশনের দিকে তিনি যাবেন বলে আমরা খবর পেয়েছি। ধন্যবাদ অভিজ্ঞান নস্কর, আমাদের প্রতিনিধির সঙ্গে আমরা কথা বললাম। ক্ষমতা হারিয়ে পাগলের প্রলাপ বকছেন রেজ্জাক মোল্লা, প্রতিক্রিয়া কংগ্রেস নেতা আব্দুল মান্নানের। ক্ষমতা হারিয়ে ফেলে এখন পাগলের প্রলাপ বকছে। দীর্ঘদিন ক্ষমতায় থেকে যে ঔদ্ধত্য দেখিয়েছে, যেভাবে ওখানে খুন খারাপি করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, তাতে পরিবর্তনের হাওয়ায় ও ক্ষমতা হারিয়ে ফেলেছে। তারপর আশ্রয় নিচ্ছে যে দলের কাছে, সে দল আগের থেকে ওর থেকে বেশি অত্যাচারী হয়ে উঠেছে। তো এইরকম আতঙ্কে এখন আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে, জনরোষ সামলাতে পারবে না, সেই জন্য পাগলের প্রলাপ বকছেন। এখন ওনার রাজনৈতিক স্থিরতা বলে কিছু নেই। আজকে নিজের দলের লোকেরা যে দলে গেছেন সেই দলের লোকেরা ওকে পছন্দ করছে না। তো উনি এইসব পাগলের প্রলাপ বকছেন। তবে ওনাকে বলছি যে মানুষের নিরাপত্তার কথা ওনাকে ভাবতে হবে না, উনি নিরাপত্তার কথা, ওনার নিরাপত্তার কথা আমাদেরই ভাবতে হবে। জনরোষে উনি ক্ষমতাচ্যুত হবেন, ও দল 2 মাস পরে কিন্তু ওকে আমাদের এই সরকারের নতুন সরকারই ওকে নিরাপত্তা দেবে। গদি হারানোর ভয় থেকে এই সমস্ত কথা বলছেন রেজ্জাক মোল্লা। ক্ষমতা গেলে ওনার নিরাপত্তা নিয়েও ভাবতে হবে। প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। মানুষ যা বলতে চাইছেন তা ওদের পছন্দ হচ্ছে না, অতএব
ভয় দেখাচ্ছেন। মিলিটারি কি পিছন পিছন থাকবে, বাড়িতে গিয়ে শুতে পারবেন কি পারবেন না। আমি রেজ্জাক সাহেবকে শুধু এই কথাটা বলবো, এই মিলিটারি যখন ভোটের পরে চলে যাবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে সরকার থেকে শাসক দলকেও বিদায় নিতে হবে, তাদেরকেও চলে যেতে হবে। মিলিটারিও চলে যাবে, তৃণমূলের সরকারটাও চলে যাবে। মানুষের নিরাপত্তাহীনতা থাকবে না, বরং রেজ্জাক সাহেবদের নিরাপত্তা কি করে নিশ্চিত করা যায় সে দায়িত্বটাও আমাদের নিকটে। গণধর্ষণের হাত থেকে বাঁচতে 3 তলা থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। গতকাল রাতে হাওড়ার লিলুয়ার ঘটনা। হাওড়ার রিষড়ার বাসিন্দা ওই তরুণী গতকাল তার প্রেমিকের এক বন্ধুর বাড়িতে লিলুয়াতে আসেন। বাড়িতে তরুণীর বন্ধু নান্টু বোস ছাড়াও তার আরো 2 বন্ধু ছিল। সেখানেই বসে মদ্যপানের আসর। তরুণীর অভিযোগ, মদের সঙ্গে মাদক মিশিয়ে আচ্ছন্ন করার চেষ্টা করা হয় তাকে। এরপর প্রেমিক সহ 2 বন্ধুই তাকে ধর্ষণের চেষ্টা করে। নিজেকে বাঁচাতে 3 তলা বাড়ির বারান্দা থেকে ঝাঁপ দেন তরুণী। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম অবস্থায় তরুণীকে হাওড়ার একটি হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরই তদন্তে নেমে অভিযুক্ত 3 যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ ধৃতদের হাওড়া আদালতে তোলা হবে। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। দেবব্রত, সর্বশেষ তথ্য কি জানা যাচ্ছে? তরুণীর এই মুহূর্তে শারীরিক অবস্থাই বা কেমন? দেখো সঞ্চিতা, এই মুহূর্তে রিষড়ার বাড়িতেই ফিরে গিয়েছে ওই তরুণী এবং তাকে তার পরিবারের লোকজনই আজকে নিয়ে যায়। পুলিশ তাকে তার বাড়িতে পাঠিয়ে দেয়। চিকিৎসকেরা যেটা জানিয়েছেন যে তার শারীরিক অবস্থা আগের থেকে অনেকটাই স্থিতিশীল, কিন্তু মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত ওই তরুণী। তার কারণ, যেভাবে নান্টু বোস তার প্রেমিক, তার সাথে দীর্ঘদিন সম্পর্ক রয়েছে, সেই নান্টু বোস তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েই কিন্তু এখানে এনেছিল এবং তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখানে নিয়ে আসার পর যখন তার এক বন্ধুর বাড়িতে তারা মদ্যপান করে এবং তাকে সেখানে ধর্ষণের চেষ্টা করে, তারপর সে প্রাণ বাঁচাতে আত্মহত্যার চেষ্টা করে। এই বিষয়টা কোনোভাবেই সে মেনে নিতে পারছে না। সে ভাবতেই পারছে না যে যার সাথে এতদিনে তার ভালোবাসার সম্পর্ক, যে তাকে বিয়ে করবে বলেছিল, সে তার বন্ধুদের সাথে তাকে ধর্ষণ করার চেষ্টা করছে। সেজন্যই কিন্তু মানসিকভাবে একেবারেই বিপর্যস্ত ওই তরুণী। এই মুহূর্তে তার পরিবারের লোকজনদের সাথেই সে রয়েছে। তবে অভিযুক্ত তিন যুবক, ভোলা নায়েক, ছোট্টু দত্ত এবং নান্টু বোস, তাদেরকে কিন্তু এই মুহূর্তে লিলুয়া থানাতে রাখা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাদেরকে হাওড়া আদালতে তোলা হবে। সঞ্চিতা, ধন্যবাদ দেবব্রত ঘোষ আমাদের যেটা জানালেন। ইতিমধ্যেই তরুণীকে নিয়ে আসা হয়েছে তার বাড়িতে। তার শারীরিকভাবে এবং মানসিকভাবে সে বিপর্যস্ত অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে বাড়ির লোকের সঙ্গে রয়েছেন সেই তরুণী। এবং পাশাপাশি যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে আজকে আদালতে তোলা হবে। এ ঘটনার তীব্র নিন্দা করেছেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন সুনন্দা মুখার্জি। শুনবো তার বক্তব্য। একটি ছেলেকে একটি মেয়ে বিশ্বাস করবে আর একটি মেয়েও একটি ছেলেকে বিশ্বাস করবে, এটা স্বতঃসিদ্ধ। এইটুকু যেদিন বন্ধ হয়ে যাবে পৃথিবীতে ব্যাপক ক্ষতি হবে। আমরা যে খবর পাচ্ছি, আলিমুদ্দিনের উল্টো দিকে দেওয়াল, সিপিএম এর দেওয়াল লিখন সেখানে করা হয়েছিল এবং সেই দেওয়ালে হোয়াইট ওয়াশ করে সেই দেওয়ালে দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। আর একবার আপনাদের জানাই, আলিমুদ্দিন স্ট্রিটের উল্টো দিকের দেওয়াল, যে দেওয়ালে সিপিএম আগে দেওয়াল লিখত এবং সেই দেওয়ালে হোয়াইট ওয়াশ করে সাদা রঙের পোচ দিয়ে সেই দেওয়ালের দখল নিয়েছে তৃণমূল কংগ্রেস। ঠিক কি হয়েছে ঘটনাটা আমরা জেনে নেব আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তীর কাছ থেকে। মৌমিতা, কি খবর রয়েছে? সঞ্চিতা, দেখো, প্রার্থী তালিকা কিন্তু ঘোষণা হওয়ার কথা আজ বিকেলে, কিন্তু যেটা আলিমুদ্দিন স্ট্রিট লাগোয়া যে দেওয়াল, সেই দেওয়াল জুড়ে কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে, যেহেতু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হয়ে গিয়েছে এবং সেই মতো তারা প্রচারও শুরু করে দিয়েছেন। স্ট্রিট থেকে বেরোলেই যে দেওয়াল চোখ পড়ে সাধারণ মানুষের এবং যে দেওয়াল দেখা যায়, সেই দেওয়ালে দেখা যাচ্ছে যে বড় করে সিপিআইএম এই লোগো দিয়ে কিন্তু একটা দেওয়াল লেখা হয়েছিল এবং যেখানে দেখা যায় যে ট্র্যাডিশনালি এর আগেও বামেরা তাদের তরফ থেকে দেওয়াল লিখন করে থাকে। সেই হঠাৎ করে আজ সকালে লক্ষ্য করা যায় যে সেই সিপিএম লোগোর ওপরেই কিন্তু তৃণমূল কংগ্রেস টিএমসি লিখে দেওয়া হয়েছে এবং বলা যেতেই পারে যে সেটা কিন্তু দেওয়াল দখলের যে কাজ, সেই কাজও কিন্তু শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। একে অপরের পক্ষে অভিযোগ করছেন, যদিও অভিযোগ দুতরফই অস্বীকার করা হয়, সাধারণত সেটা দেখা যায়। তবে আলিমুদ্দিন স্ট্রিটের ঠিক লাগোয়া যে দেওয়াল, সেই দেওয়ালে কিন্তু এই ছবি আজকে সকালে নজরে এসেছে।
ধন্যবাদ মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি যেটা জানালেন যে সিপিএম মূলত আলিমুদ্দিন স্ট্রিটের উল্টো দিকে দেওয়ালে সিপিএমই তাদের এতদিন ধরে ট্র্যাডিশনালি তারা দেওয়ালটা লিখে আসছিল, সেই দেওয়ালের এবার বলা যেতে পারে দখল নিল তৃণমূল কংগ্রেস। সেই দেওয়ালে সিপিআইএম এর ওপর সাদা রঙের একটা পোচ দিয়ে হোয়াইট ওয়াশ করে সেই দেওয়ালে দখল নিল তৃণমূল কংগ্রেস। ভর সন্ধ্যায় কলকাতার রাস্তায় অস্ত্র দেখিয়ে লুটপাট চালালো দুষ্কৃতীরা। গতকাল কড়িয়া থানার ব্রড স্ট্রিটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সল্টলেকে তথ্য প্রযুক্তি সংস্থার এক কর্মী তার গাড়ি আটকায় একটি বাইকে ছিল 3 জন। অভিযোগ, হঠাৎই গাড়িতে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শুরু হয়ে যায় লুটপাট। ছিনিয়ে নেওয়ার চেষ্টা হয় গাড়ির চাবিও। সঙ্গে সঙ্গে চলে বেধড়ক মারধর আর অশ্রাব্য গালিগালাজ। শেষ পর্যন্ত ওই তথ্য প্রযুক্তি কর্মীর মোবাইল ছিনতাই করে পালায় দুষ্কৃতীরা। স্থানীয়রাই এগিয়ে আসেন সাহায্যের জন্য। ঘটনা তদন্তে নেমে রাতেই মোহাম্মদ শাহবাজ নামে একজনকে গ্রেফতার করে কড়িয়া থানার পুলিশ। যে মানে দাঁড় করিয়ে কিছু বলার সুযোগ দেয়নি, বেসিক্যালি দাঁড় করালো, কাঁচ নামালাম, কাঁচটা জাস্ট করলাম, যেহেতু আমার এসি চলছিল। হ্যাঁ, বলছে কে আরে সুনাই নেই দে রায় বলে দুম মারতে শুরু করে দিল, প্রচন্ড ভাবে মারতে শুরু করে দিল। আর কন্টিনিউয়াস আমার গাড়ির চাবিটা খুঁজছে ওরা, মানে প্রায় মিনিমাম 10 থেকে 15 মিনিট আমায় কন্টিনিউয়াস মেরে গেছে ওরা। আর আমি তখন বুঝতে পারছি আমার অ্যাকচুয়ালি মুখটুক সব হয়ে গেছিল। এবং আমাকে মারা শুরু করার আগেই আমাকে এরকম ভাবে দেখাচ্ছে যে দেখ মেরে পাশ কে হয় বলে, এরকম ভাবে কোমরের ওখানে দেখাচ্ছে। আমি দেখছি পুরো এরকম ভাবে আর্মস বেরিয়ে আছে একদম। 3 জন বাইকার হঠাৎ করে ওর গাড়িটা সামনে দাঁড়িয়ে পড়ে। তাদের মধ্যে 2 জনের কাছে ফায়ার আর্মস ছিল। তাই ফায়ার আর্মস দেখিয়ে ওকে প্রচন্ড মারে, আধা ঘন্টা ধরে ওকে মারে। ওর পুরো মুখ ফুলে গেছে, মুখ দিয়ে রক্ত পড়ছিল। আমরা আইস প্যাক দিয়ে ওকে কোনো রকম এখানে থানায় এনেছি। তো ওকে মেরে টেরে ওর মোবাইলটা নিয়ে নেয়। মেইন উদ্দেশ্য ছিল গাড়িটা ছিনতাই করার, গাড়ির চাবিটা খুঁজছিল। তো গাড়ির চাবিটা যখন পায়নি তখন ও বারবার ওরা বলছিল যে এই দেখুন আর্মস রয়েছে, কিন্তু এই দেখো আর্মস রয়েছে, আমাদের কাছে আর্মস রয়েছে। দেওয়ালিখনকে কেন্দ্র করে রবিবার গভীর রাতে আসানসোলের জামুরিয়ার দরবারডাঙ্গায় উত্তেজনা ছড়ায়। তৃণমূল এবং সিপিএম পরস্পরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে। তৃণমূলের দাবি তাদের দলের কর্মীদের দেওয়াল দখল করে লিখছিলেন সিপিএম এর কর্মীরা। বাধা দিতে গেলে তাদের এক কর্মীকে মারধর করা হয়। প্রায় একই অভিযোগ বামেদের তরফ থেকেও। দুপক্ষই জামুরিয়া থানায় অভিযোগ দায়ের করে। কেন্দ্রীয় বাহিনীর গাড়ির ধাক্কায় জখম হলেন এক ছাত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের গুইয়াডাহা চন্দ্রকোনা রোডে। ভোটের কাজে আসা বাহিনীর টহলের সময় দুর্ঘটনাটি ঘটে। সিআরপিএফ এর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। চলে পথ অবরোধ। ভোটে আসার পরে কোচিং সেন্টারে ছেলেরা টিউশনে আসে, আসার পর টিউশনে ছাড়ার পর এই ছেলেগুলি রাস্তার সাইডে থাকে। প্রশাসনের গাড়ি এখন আসছে খুব স্পিডে, একটা ডান দিকে কেটে অ্যাক্সিডেন্টটা ঘটার পর আমরা তাদেরকে নিরাপত্তা দিয়েছি, প্রশাসনকে নিরাপত্তা করেছি জনগণের কাছ থেকে। পুলিশের লোক মারধর করছে নাকি? এক শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো আসানসোলের জামুরিয়াতে। সকালে নর্থ শিয়ারশোর কলিয়ারিতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হয় রাহুল পাসওয়ান নামে এক শ্রমিকের। এরপরই শ্রমিক বিক্ষোভে খোলা মুখ খনিতে কাজ বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় 1 ঘন্টা বন্ধ থাকার পর ফের কাজ শুরু হয় খনিতে। মৃত শ্রমিকের দেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভারতে ফের জঙ্গি হানার আশঙ্কা। নিশানায় দিল্লি সহ রাজধানীর বিভিন্ন স্থান। তার জন্য করাচি থেকে জলপথে গুজরাটে প্রবেশ করেছে 10 জঙ্গি। আর সকলেই লস্কর-ই তৈবা এবং জৈশ-এ মোহাম্মদের সদস্য। নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে তারা দিল্লিতে ঢুকে পড়তে পারে। পাক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জঞ্জুয়া নিজেই এ খবর দিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে। এরপরই এনএসজির একটি দলকে গুজরাটে পাঠানো হয়েছে। দিল্লি পুলিশের বিশেষ সেল এবং ক্রাইম ব্রাঞ্চকেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। শহরের ব্যস্ত অঞ্চলে সিসিটিভিগুলো ঠিকমতো কাজ করছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। সর্বত্র বাড়ানো হয়েছে পুলিশি টহলদারি। দিল্লির পাশাপাশি কলকাতা, মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুরু, আহমেদাবাদেও বাড়তি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। পশ্চিমাঞ্চলের জল সীমান্তে কড়া নজরদারি উপকূলরক্ষী বাহিনীর। हमें विश्वास है कि देश की एजेंसीज और गृह मंत्रालय इन सारी बातों का संज्ञान लिए हुए है और देश और सरकार हर प्रकार से सक्षम है हर प्रकार की चुनौती से निपटने के लिए।
খেলার খবরে চোখ রাখছি। এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরল ধোনি বাহিনী। সকালে কলকাতা বিমানবন্দরে এশিয়া জয়ীদের ঘিরে উল্লাস। বিজয়ীর সম্মানে টিম বাসে উঠলেন কোহলি, যুবরাজরা। কাল মিরপুরে এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে 8 উইকেটে হারায় ভারতীয় দল। প্রথমে ব্যাট করতে নেমে ভারতের সামনে 121 রানের টার্গেট গড়ে তোলে বাংলাদেশ। জবাবে 2 উইকেট খুইয়ে প্রয়োজনীয় রান তুলে নেন ধোনিরা। ভারতের পক্ষে অনবদ্য ব্যাটিং করেন বিরাট কোহলি এবং শিখর ধাওয়ান। এই জয় টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে দিল ধোনি ব্রিগেডের। ব্রেকিং 12টা আপাতত এই পর্যন্তই। রয়েছে আরো খবর, সঙ্গে থাকুন 24 ঘন্টা।